আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব লা শাতেলিয়ার নীতি। সো যেহেতু আমার এই চ্যানেলের মাধ্যমে অনেক স্টুডেন্ট রিলেটেড আছে, আর এর আগের ক্লাসগুলো যদিও আমার ইংরেজিতে হয়েছে, সো আমি বুঝতে পারতেছি অনেকের বুঝতে একটু সমস্যা হচ্ছে। যেহেতু আজকে আমি চেষ্টা করব আপনাদেরকে আমার এই ভিডিওতে লা শাতেলিয়ার নীতিটি প্র্যাকটিক্যালি আপনাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করব। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন যাই সরাসরি মূল ভিডিওতে। সো আপনারা এখানে দেখতেছেন বিজ্ঞানী লা শাতেলিয়ার স্যার উনি বলেছেন যে কোনো উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে যদি ওই অবস্থার একটি নিয়ামক যেমন ঘনমাত্রা, চাপ ও তাপমাত্রার কোনো একটি পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থায় এমনভাবে পরিবর্তিত হবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। সো ভিউয়ার্স, এই সংজ্ঞার মধ্যে কিন্তু লা শাতেলিয়ার নীতিটা পুরোটা বিস্তারিত সংজ্ঞার মধ্যে কিন্তু রয়েছে। তো যারা এই সংজ্ঞাটা ভালো করে বুঝতে পেরেছেন বা ভালো করে বুঝতে পারবেন, তারা কিন্তু লা শাতেলিয়ার নীতি কোনো জায়গায় আর আটকাবেন না। যারা বিজ্ঞানের স্টুডেন্ট তাদের জন্য কিন্তু লা শাতেলিয়ার নীতিটা একদম সহজ হয়ে যাবে। তো আপনাদের এই নীতিটা সহজ করার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি। সো ভিউয়ার্স, আপনারা ভালো করে, আমি আপনাদেরকে আবারও বলতেছি, কোনো উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে যদি ওই অবস্থার একটি নিয়ামক যেমন ঘনমাত্রা, চাপ ও তাপমাত্রার কোনো একটি পরিবর্তন করা হয়, যে কোনো একটা, হয় ঘনমাত্রা অথবা চাপ অথবা তাপমাত্রা, যে কোনো একটি পরিবর্তন করা হলে তবে সাম্যের অবস্থা, এই যে বিক্রিয়া যে সাম্যাবস্থায় ছিল সেই সাম্যের অবস্থাটা এমনভাবে পরিবর্তিত হবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। তো আমি আমার এই কনসেপ্টের মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার বুঝিয়ে দেব। তো আপনাকে এখানে প্রথমেই বুঝতে হবে উভমুখী বিক্রিয়া কি। আপনাকে এখানে প্রথমেই যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো উভমুখী বিক্রিয়া। তো আমি জানি যে আপনারা অনেকেই উভমুখী বিক্রিয়া কি এটা জানেন। উভমুখী বিক্রিয়াটা আপনারা সকলেই জানেন। উভমুখী বিক্রিয়া হলো যে সকল বিক্রিয়ায় উৎপাদ তৈরি হবে এবং উৎপাদ থেকে আবার বিক্রিয়ক উৎপন্ন করা যাবে, সেটা হলো উভমুখী বিক্রিয়া। তো আমি একটা যদি আপনাদেরকে সহজ এক্সাম্পল দেই, আমি আশা করি আপনাদের জন্য খুব এটা সহজ হয়ে যাবে। যেমন ক্যালসিয়াম কার্বনেট, এটা হলো আপনার একটা চুনা পাথর। এই চুনা পাথর দিয়ে আমি একটা উভমুখী বিক্রিয়ার উদাহরণ দিই। ক্যালসিয়াম কার্বনেটকে যখন তাপ দেওয়া হবে, আপনি ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথরকে যখন হিট দিবেন বা তাপ দিবেন, তখন কি হবে, ক্যালসিয়াম কার্বনেটটা ভেঙে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। আপনি এই জিনিসটা খেয়াল রাখেন, আপনি ক্যালসিয়াম কার্বনেটকে যখন তাপ দিবেন, মানে চুনা পাথরকে যখন তাপ দিবেন, তাপ দেওয়ার পরে তখন কি হবে, এখানে চুন তৈরি হবে আর তৈরি হবে গ্যাস, কার্বন ডাই অক্সাইড গ্যাস। এখন এটা যদি আপনার বদ্ধ পাত্রে থাকে, এই বিক্রিয়াটা যদি বদ্ধ পাত্রের মধ্যে সংঘটিত হয়, তখন কিন্তু এই বিক্রিয়াটা একটা উভমুখী বিক্রিয়া। কারণ ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড যে উৎপন্ন হয়েছে, একটা সময় যে কি হবে, ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড আবার রিভার্সের দিকে চলে আসবে, বিপরীতমুখী ভাবে চলে আসবে। এই ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড থেকে আবারও ক্যালসিয়াম কার্বনেট পাওয়া সম্ভব হবে। আশা করি বিষয়টা বুঝতে পারতেছেন যে উভমুখী বিক্রিয়ার মেন কাজ হলো আপনি যে বিক্রিয়কগুলো দিয়ে সেটা উৎপাদ তৈরি করেছেন বা প্রোডাকশন পেয়েছেন, সেই প্রোডাকশন থেকে আবার সেই বিক্রিয়কগুলো পাওয়াটাই হলো উভমুখী বিক্রিয়ার মেন কাজ। তো আমি এখন ক্যালসিয়াম কার্বনের একটা চুনা পাথরকে যখন আমি তাপ দিব, তাপ দিলে সেখান থেকে চুন এবং কি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। এই চুন এবং কার্বন ডাই অক্সাইড এটা অবশ্যই কি হইতে হবে, একটা বদ্ধ পাত্রের মধ্যে বা একটা বদ্ধ ভেসেলের মধ্যে হতে হবে। বদ্ধ ভেসেলের মধ্যে যখন এই বিক্রিয়াটা সংঘটিত হবে, তখনই আপনার এই ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড এই দুইটা আবার রিঅ্যাকশন করে বিক্রিয়া করে তখন ক্যালসিয়াম কার্বনেট পাওয়া সম্ভব। তা আমি আশা করি এতটুকু আপনারা ক্লিয়ার হয়েছেন। এখন যদি এই বিক্রিয়াটাই আপনার কি হয়, খোলা পাত্রে হয়, যেমন ক্যালসিয়াম কার্বনেটকে যখন আপনি তাপ দিবেন, তাপ দেওয়ার পরে কি হচ্ছে, আপনার ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে। এখন আপনারা মনে করেন যে সেলের মধ্যে ক্যালসিয়াম কার্বনেটটা রাখছেন, ওই ক্যালসিয়াম কার্বনেটের মুখটা কি করা, খোলা আছে। খোলা থাকার কারণে কি হবে, ক্যালসিয়াম অক্সাইড তো হবে, চুন তো তৈরি হবে, কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। কিন্তু যেহেতু ভেসেলের মুখটা খোলা আছে, খোলা থাকার কারণে কি হবে, কার্বন ডাই অক্সাইডটা যেহেতু গ্যাস, এই গ্যাসটা অ্যাটমসফিয়ারে চলে যাবে।
যখন এই গ্যাসটা অ্যাটমসফিয়ারে চলে যাবে, এই গ্যাসটা এখানে নাই, না থাকার কারণে এখানে কি থাকবে, এখানে শুধু থাকবে ক্যালসিয়াম অক্সাইড। সো তখন এই ক্যালসিয়াম অক্সাইড থেকে কি ক্যালসিয়াম কার্বনেট তৈরি করা সম্ভব? তখন ক্যালসিয়াম অক্সাইড থেকে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করা সম্ভব না। এই জন্য যখন খোলা ভেসেলে আপনি এই বিক্রিয়াটা করাবেন, যেমন ক্যালসিয়াম কার্বনেট থেকে তৈরি হবে কি ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। এটা যখন খোলা পাত্রে বা খোলা ভেসেলে হবে, তখন এখান থেকে আপনার কি কার্বন ডাই অক্সাইড তৈরি করা সম্ভব, কিন্তু এখান থেকে রিভার্স, এখান থেকে আবার বিপরীতমুখী যে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করা সম্ভব নয়। কারণ এই উৎপাদ থেকে আবার কখনো বিক্রিয়ক তৈরি করা সম্ভব হবে না। কেন সম্ভব হবে না? কার্বন ডাই অক্সাইড যেহেতু এটা আকাশে উড়ে যাচ্ছে, ক্যালসিয়াম অক্সাইড রয়ে যাচ্ছে, এই ক্যালসিয়াম অক্সাইড থেকে ক্যালসিয়াম কার্বনেট পাওয়া সম্ভব নয়। তখন এই বিক্রিয়াটা হবে একমুখী বিক্রিয়া। আমি আশা করি উভমুখী এবং একমুখী বিক্রিয়ার যে পার্থক্যটা সেটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। বলছে প্রথম শর্ত হলো বিক্রিয়াটি উভমুখী হতে হবে এবং দ্বিতীয় শর্ত হলো বিক্রিয়াটি সাম্যাবস্থায় থাকতে হবে। এবং 2 নম্বর যে শর্ত, বিক্রিয়াটি কি হতে হবে? সাম্যাবস্থায় থাকতে হবে। লাসাতিলিয়ার স্যার যে নীতিটা দিয়েছেন সেই নীতিটা প্রয়োগ করতে হলে আমাকে এই 2টা শর্ত মানতেই হবে। বিক্রিয়াটি প্রথম পর্যায়ে উভমুখী হতে হবে, দ্বিতীয়ত বিক্রিয়াটি কি হতে হবে? সাম্যাবস্থায় থাকতে হবে। তো উভমুখী বিক্রিয়া কি এই বিষয়ে অলরেডি আমি বলেছি। তো আশা করি আপনারা এই বিষয়ে বুঝতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব সাম্যাবস্থাটা কি। মানে সাম্যাবস্থা, বিক্রিয়ার সাম্যাবস্থা বলতে আমরা কি বুঝবো, কখন আমরা বুঝবো যে বিক্রিয়াটি সাম্যাবস্থায় আছে। তো এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটু কাল্পনিক একটা চিত্র এঁকে বোঝানোর চেষ্টা করি, তাহলে আশা করি আপনাদের জন্য খুব সহজ হবে বিষয়টা বুঝতে। এই যে দেখুন, মনে করেন এখানে বদ্ধ একটা বেসেল, এটা মনে করেন যে বদ্ধ একটা বেসেল। এই বেসেলের মধ্যে আমরা কি করি, প্রথম যেহেতু ক্যালসিয়াম কার্বনেট দিয়ে দিয়েছি, হাইড্রোজেন নাইট্রোজেন দিয়ে একটা উদাহরণ দিই তাহলে সহজ হবে। এই যে মনে করেন যে একটা বদ্ধ বেসেল, বদ্ধ বেসেলের মধ্যে কি দিলাম আমি, 1 মোল নাইট্রোজেন এবং 3 মোল হাইড্রোজেন। তো মনে করেন যে এটা বিক্রিয়ক, এই বিক্রিয়কের দিকে 1 মোল হাইড্রোজেন 3 মোল নাইট্রোজেন দিলাম। তো প্রথম যখন আমি এই বিক্রিয়ক দিলাম তখন আমার এখানে কিন্তু উৎপাদ নেই। মনে করেন যে এই পার্টটা হলো, এই অংশটা হলো উৎপাদের গড় আর এটা হলো বিক্রিয়কের গড়। এখন বিক্রিয়কের গড়ে আমি নাইট্রোজেন এবং হাইড্রোজেন দিলাম, দেওয়ার পরে নাইট্রোজেন এবং হাইড্রোজেন এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। তো দিতে দিতে আমি এখানে এই জায়গাটা পুরোটা আমি ভরাট করে ফেললাম। মনে করেন যে এতটুকু জায়গার মধ্যে কি আছে, নাইট্রোজেন এবং হাইড্রোজেন আছে। তো এটি লাসাতিলিয়ার নীতি তখনই প্রয়োগ করা হবে যেখানে বিক্রিয়াটা সাম্যাবস্থায় যাবে। তো এখন কিন্তু বিক্রিয়াটা কিন্তু সাম্যাবস্থায় না, এখন মাত্র বিক্রিয়া শুরু হলো। তো এখন নাইট্রোজেন এবং হাইড্রোজেন এই দুইটা কিন্তু অলরেডি বিক্রিয়া করবে নিয়ম অনুযায়ী। আর কি করবে, যেহেতু একসাথে আছে তখন এগুলো কি করবে, বিক্রিয়া করবে। তো বিক্রিয়া যখন করবে, করতে করতে এক পর্যায়ে তখন কি হবে, এই বিক্রিয়ক থেকে উৎপাদ পরিণত হবে। মনে করেন যে এই জায়গাটা ফাঁকা আছে, এখান দিয়ে এই বিক্রিয়া করে কি উৎপন্ন হবে, নাইট্রোজেন এবং 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে তৈরি করবে 2 মোল অ্যামোনিয়া। মনে করেন যে 2 মোল অ্যামোনিয়া তৈরি করলো। 2 মোল অ্যামোনিয়া যে তৈরি করলো, এখন তো এটা বিক্রিয়া করতেছে। এই ক্ষেত্রে কিন্তু লাসাতিলিয়ার নীতিটা এখন কিন্তু প্রয়োগ করা যাবে না। যখন আপনার এখানে বিক্রিয়া শুরু হলো, বিক্রিয়া শুরু হওয়ার পরে এখানে কি হবে, এদিকে আসার পরে 2 মোল অ্যামোনিয়া তৈরি হবে। তো এখানে আপনার মনে করেন যে আস্তে আস্তে অ্যামোনিয়া তৈরি হওয়া শুরু হলো। এই জায়গাটা যেহেতু ফাঁকা আছে, এদিক দিয়ে আপনার বিক্রিয়ক থেকে যে উৎপাদ তৈরি হচ্ছে সেই উৎপাদটা মনে করেন যে আপনার এখানে চলে আসলো। তো এখানে যখন আপনার উৎপাদ হবে তখন কিন্তু বিক্রিয়কের পরিমাণ কমে যাবে, কারণ এগুলোই তো বিক্রিয়া করে আপনার উৎপাদ তৈরি হয়েছে। এতটুকু মনে করেন যে আপনার উৎপাদ তৈরি হয়েছে, তাহলে এতটুকু আপনার কি হলো, বিক্রিয়ক যতটুকু আমি এখানে দিয়েছিলাম তার পরিমাণটা কি হবে, বিক্রিয়কটা কমে যাবে। এখন আরো বিক্রিয়া হচ্ছে, বিক্রিয়া হইতে হইতে মনে করেন যে এক পর্যায়ে বিক্রিয়া হতে হতে এক পর্যায়ে কোথায় আসলো, বিক্রিয়া হতে হতে উৎপাদ এক পর্যায়ে এখানে আসলো। তাহলে কি হবে, বিক্রিয়কটা আস্তে আস্তে কমে যাবে, বিক্রিয়কটা কমে যাচ্ছে আর উৎপাদ কি হচ্ছে, তৈরি হচ্ছে। হওয়ার সময় এইখানে মনে করেন যে আরেকটু জায়গা ফাঁকা আছে। এখন কি হইলো, এখান থেকে যে বিক্রিয়কটা, এই বিক্রিয়কটা বিক্রিয়া করে উৎপাদ তৈরি করলো, অ্যামোনিয়া তৈরি করলো। তো অ্যামোনিয়াটা হইতে হইতে আপনার কি করলো, একটা পর্যায়ে এসে এই পর্যায়ে আসলো, আসার পরে কি হলো, উৎপাদ এবং অ্যামোনিয়া সমান সমান হয়ে গেল। এই যে অবস্থাটা, এটা কি হলো, একটা সাম্য অবস্থা, সমান একটা অবস্থায় তৈরি হলো। এখন আমার আরো যখন বিক্রিয়া হবে, বিক্রিয়ক যখন আরো
বিক্রিয়া করবে, বিক্রিয়া করার পর কি করবে, আরো অ্যামোনিয়া তৈরি করবে। অ্যামোনিয়া তৈরি করলে অ্যামোনিয়া কি করবে, যেহেতু এটা এই জায়গায় ফাঁকা আছে, অ্যামোনিয়া তৈরি হওয়ার পর এটা কি করবে, এদিকে চলে আসবে। এরকম ভাবে কি করতে থাকবে, যে পরিমাণ আমি বিক্রিয়ক দিয়েছিলাম সেই বিক্রিয়ক গুলা উৎপাদ তৈরি করবে, উৎপাদ থেকে আবার বিক্রিয়ক তৈরি হবে, যেহেতু এটা একটা উভমুখী বিক্রিয়া। এখন কি হলো, এক পর্যায়ে আমরা যখন এখানে তাকাবো, তাকানোর পরে দেখা যাবে আসলে মনে হচ্ছে যে বিক্রিয়া হচ্ছে না, কিন্তু আসলে কিন্তু বিক্রিয়া হচ্ছে। এখানে যে বিক্রিয়ক গুলা ছিল, বিক্রিয়ক গুলা রাসায়নিক বিক্রিয়া করতেছে, করার পর উৎপাদ তৈরি করতেছে, প্রোডাকশন হচ্ছে। সেই উৎপাদ আবার কি করতেছে, এই জায়গাটা ফাঁকা থাকার কারণে আবার এই অংশে চলে আসতেছে। এইভাবে কি হচ্ছে, আমার কিন্তু উৎপাদন কিন্তু বাড়তেছে না। এভাবে যখন আমার কোনো একটা বিক্রিয়া চলতে থাকবে কন্টিনিউ, আমার যখন উৎপাদন না বাড়বে তখন তো কোম্পানির লস। যেহেতু আমি একটা কারখানায় চাকরি করি, এখানে আমাদের কারখানায় ইউরিয়া তৈরি করার জন্য অ্যামোনিয়া উৎপাদন করার প্রয়োজন হয়। তো অ্যামোনিয়াটা যেহেতু হেবার প্রসেস পদ্ধতিতে তৈরি করা হচ্ছে, সো এখানে অ্যামোনিয়াটা যদি আমি প্রোডাকশন না বাড়াইতে পারি তাহলে কিন্তু ইউরিয়ার প্রোডাকশন বাড়ানো সম্ভব না। তো আমাকে যে কোনোভাবেই হোক অ্যামোনিয়ার উৎপাদন বাড়াইতে হবে। তো অ্যামোনিয়ার উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে লাসাতিলিয়া স্যার যে বলেছেন, উনি বলেছেন বিক্রিয়া একটা অবশ্যই উভমুখী হতে হবে। তাহলে অ্যামোনিয়ার যে বিক্রিয়া, এটা একটা উভমুখী বিক্রিয়া এবং বিক্রিয়াটা কি থাকতে হবে, সাম্যাবস্থায় থাকতে হবে। এখন আমি দেখলাম যে এখানে এই যে দুটা বিক্রিয়ক দেওয়ার পরে নাইট্রোজেন হাইড্রোজেন দেওয়ার পরে এক পর্যায়ে আসার পরে বিক্রিয়াটা কি হয়ে গেল, সাম্যাবস্থায় হয়ে গেল। তাহলে এখানে আমার কি হলো, লাসাতিলিয়া স্যারের যে নীতিটা, এই নীতিটা আমার এখানে এখন আমি প্রয়োগ করতে পারবো। এখন আমাকে কি করতে হবে, উনি বলছেন যদি বিক্রিয়াটি উন্মুখী হয় এবং সাম্যাবস্থায় থাকে তখন ওই অবস্থার একটি নিয়ামক, যেমন ঘনমাত্রা, চাপ এবং তাপমাত্রা, তিনটার কথা বলছে, ঘনমাত্রা, চাপ এবং তাপমাত্রা, তিনটার যে কোনো একটা যদি পরিবর্তন করা হয় তখন বিক্রিয়ার সাম্যের অবস্থা এমনভাবে, এই যে সাম্যের যে অবস্থা এমনভাবে পরিবর্তিত হবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। তো এখন আমরা দেখব এই যখন অবস্থা আমাদের সাম্যাবস্থার মধ্যে আছে, এখন কিন্তু আমাদের কিন্তু কোনো প্রোডাকশন আর বাড়তেছে না। তো এখন আমাদের প্রোডাকশন বাড়াইতে হলে, উৎপাদন বাড়াইতে হলে অবশ্যই আমাকে লাসাতিলিয়া স্যারের নীতিটা প্রয়োগ করতে হবে। তো লাসাতিলিয়া স্যারের নীতিটা প্রয়োগ করার জন্য প্রথমে আমাকে কি করতে হবে, এখানে আমি যদি এখানে ঘনমাত্রা বাড়িয়ে দিই তখন আমার কি হবে, এই যে মনে করেন যে এখানে যে ইয়াটা ছিল, যে বিক্রিয়ক ছিল, বিক্রিয়কের পরিমাণ আমি বাড়াই দিলাম। মনে করেন যে এখানে নাইট্রোজেন যা ছিল, নাইট্রোজেনের পরিমাণ আমি বাড়াই দিলাম। বাড়াই দিলে কি হবে, এই যে বিক্রিয়কের দিকে ঘনমাত্রা বেড়ে গেল। ঘনমাত্রা বেড়ে গেলে কি হবে, এখানে বেশি পরিমাণ অ্যামোনিয়া, বেশি পরিমাণ উৎপাদন হবে। তখন আপনার এখানে কি হবে, এদিকের পরিমাণ কমে যাবে আর এদিক দিয়ে আপনার কি হবে, ঘনমাত্রা যেহেতু বেড়ে গেছে, বিক্রিয়কের ঘনমাত্রা যখন বাড়াই দিছি তখন কি উৎপাদের পরিমাণ বেড়ে যাবে। আশা করি বুঝতে পারতেছেন। এখন যদি আমি কোনো কারণে হাইড্রোজেন বাড়াই দিই তখন নাইট্রোজেন হাইড্রোজেন বেশি পরিমাণে বিক্রিয়া করবে। বেশি পরিমাণে বিক্রিয়া করলে এই যে বিক্রিয়কের ঘনমাত্রা যখন বেড়ে গেছে তখন এগুলো বেশি পরিমাণ বিক্রিয়া করে উৎপাদের পরিমাণটা বাড়িয়ে দিবে। তখন উৎপাদের পরিমাণ আস্তে আস্তে উপরের দিকে যাবে। তখন কি হবে, আমার এখানে বেশি পরিমাণে আমি কি করতে পারবো, অ্যামোনিয়া উৎপাদন করতে পারবো। এটা একটা কাল্পনিক চিত্র, আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি এই চিত্রটা দেখিয়েছি। তাহলে আমরা বুঝতেছি লাসাতিলিয়া স্যার যে নীতিটা প্রয়োগ করেছেন, সেই নীতিটার প্রথম যে শর্ত, ঘনমাত্রার যদি পরিবর্তন করি তাহলে কিন্তু বিক্রিয়ার নিয়ামক পরিবর্তনের ফলাফল কিন্তু প্রশমিত হচ্ছে, বিক্রিয়ার গতি কিন্তু প্রশমিত হচ্ছে, আমি বেশি পরিমাণ কিন্তু উৎপাদন পাচ্ছি। এখন যদি কোনো কারণে মনে করেন যে বিক্রিয়কের ঘনমাত্রা কমিয়ে দিলে তখন বেশি পরিমাণে অ্যামোনিয়া কি করবে, বেশি পরিমাণে অ্যামোনিয়া এদিকে আসবে, তখন বিক্রিয়কের পরিমাণ কি হবে, বেড়ে যাবে, উৎপাদের পরিমাণটা তখন কি হবে, কমে যাবে। তো এই ছোট্ট ব্যাখ্যার মাধ্যমে আমরা বুঝতেছি ঘনমাত্রা পরিবর্তনের কারণে কিন্তু বিক্রিয়ার গতি, সাম্যের অবস্থা, ঘনমাত্রার পরিবর্তনের কারণে কিন্তু সাম্যের অবস্থার পরিবর্তন হচ্ছে। এখানে সমান অবস্থা ছিল, এটা কিন্তু পরিবর্তন হচ্ছে। 2 নাম্বার যেটা চাপের পরিবর্তন। সো আমি আপনাদেরকে এই টেকনিকটার মাধ্যমে 3টার পরিবর্তন দেখানোর চেষ্টা করব। 2 নম্বর হলো আমাদের চাপের পরিবর্তন। আমরা এখানে বলেছি কি যে বিক্রিয়াটা উভমুখী হতে হবে। তাহলে উভমুখী বিক্রিয়ার উদাহরণটা এখানে ভালো করে দেই। নাইট্রোজেন প্লাস 3 মোল হাইড্রোজেন, এটা একটা উভমুখী বিক্রিয়া, তৈরি হচ্ছে 2 মোল অ্যামোনিয়া। আর এখানে আরেকটা জিনিস কি তৈরি হচ্ছে, আপনার তৈরি হচ্ছে প্লাস 92 কিলো জুল হিট। এটার কথা আমি পরে আসতেছি এখানে। সো আশা করি আপনারা এতটুকু বুঝতে পারতেছেন যে এইখানে আমার কি চাপের পরিবর্তন,
এখন আমি 2 নাম্বারটা কি আসবো, চাপের পরিবর্তন করলে বিক্রিয়ার সাম্যের কিভাবে পরিবর্তন হয়। এখানে চাপের পরিবর্তনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা জিনিস খেয়াল করতে হবে, বিক্রিয়ক যেগুলো আছে এবং উৎপাদ যেটা আছে এটা অবশ্যই গ্যাসীয় হতে হবে। যদি বিক্রিয়ক এবং উৎপাদ গ্যাসীয় হয় তখনই আপনার চাপের যে পরিবর্তন ওই পরিবর্তনটা আপনার হবে। তাহলে এখানে নাইট্রোজেন একটা গ্যাস, হাইড্রোজেন একটা গ্যাস এবং অ্যামোনিয়া একটা গ্যাস। রাসায়নিকের যে আরেকটা যে চাপের ক্ষেত্রে যেই কথাটা আছে সেটা হলো বিক্রিয়ক এবং উৎপাদ গ্যাসীয় হইতে হবে এবং বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে মূল সংখ্যার পার্থক্য থাকতে হবে। যদি মূল সংখ্যার পার্থক্য না থাকে এবং যদি বিক্রিয়ক এবং উৎপাদ গ্যাসীয় না হয় তখন কিন্তু লাসাতিলিয়ার স্যারের যে নীতিটা, এখানকার যে চাপের যে নীতিটা এটা কিন্তু কার্যকর হবে না। যেমন এখানে আমি আপনাদেরকে সহজে বলতেছি, এখানে নাইট্রোজেন আছে 1 মোল এবং হাইড্রোজেন আছে 3 মোল, আর উৎপাদের দিকে আপনার কি আছে, অ্যামোনিয়া আছে 2 মোল। তাহলে আমরা এখানে যদি যোগ করি, বিক্রিয়কের দিকে 4 মোল আর উৎপাদের দিকে হলো আপনার, যোগ করলে হচ্ছে বিক্রিয়কের দিকে 4 মোল আর উৎপাদের দিকে 2 মোল। তাহলে আমি যে আপনাদেরকে বললাম যে লাসাতিলের নীতিতে চাপের প্রভাবটা তখনই প্রয়োগ করা হবে যখন বিক্রিয়ক এবং উৎপাদ গ্যাসীয় হবে। তাহলে নাইট্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, এমনই একটা গ্যাস, এই শর্তটা মিলে গেছে। 2 নম্বর যে চাপের ক্ষেত্রে শর্ত সেটা হলো বিক্রিয়ক এবং উৎপাদের মূল সংখ্যার পার্থক্য থাকতে হবে, ডিফারেন্স থাকতে হবে। তাহলে বিক্রিয়কের মূল সংখ্যা কত, 4, আর উৎপাদের মূল সংখ্যা কত, 2। যখন এই ডিফারেন্স থাকবে তখনই আপনার চাপের প্রভাবটা ওইখানে প্রয়োগ করা যাবে। তাহলে আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে আপনারা কি বুঝতেছেন। আপনারা সহজে বোঝার জন্য এই জিনিসটা আমি আপনাদেরকে আরেকটা টেকনিক অ্যাপ্লাই করতেছি। এখান থেকে বুঝতেছেন উৎপাদের মধ্যে মূল সংখ্যা কত, 2, বিক্রিয়কের দিকে মূল সংখ্যা কত। তাহলে এই হিসাব করলে এখানের মধ্যে ধনী কে, এখানের মধ্যে ধনী কিন্তু আপনার কে, এই যে বিক্রিয়ক ধনী, আর এটা কি গরিব বলতে পারেন। মানে তার মূল সংখ্যা কম, মানে সে গরিব, আর তার যেহেতু মূল সংখ্যা বেশি সে নিজে ধনী। তো নর্মালি পৃথিবীর নিয়মটা কি, পৃথিবীর নিয়ম হলো গরিবদেরকে সহযোগিতা করা, ধনীকে তো সহযোগিতা করার দরকার নেই। তো ওই হিসেবে যদি ওই থিওরিটা আপনি বুঝেন তাহলে একটু সহজে বুঝতে পারবেন। এখন যদি আমি এই বিক্রিয়ার উপরে চাপ প্রয়োগ করি, কি করলাম আমি, এখন আমি চাপ প্রয়োগ করলাম, মানে প্রেসার প্রয়োগ করলাম। প্রেসার প্রয়োগ করলে এখন আপনি বলেন তো বিক্রিয়াটা কোন দিকে যাবে, রাসায়নিক যে সাম্যাবস্থাটা সেটা কোন দিকে পরিবর্তন হবে। অবশ্যই বুঝতে পারবেন, আমি যখন চাপ দিলাম তাহলে দিলে প্রথম কে নিবে, যার অভাব আছে সে নিবে, সে গরিব অলরেডি। তখন কি হবে, আমি যখন চাপ প্রয়োগ করব, চাপ প্রয়োগ করলে বিক্রিয়াটা অবশ্যই উৎপাদের দিকে যাবে, মানে বেশি পরিমাণ উৎপাদন হবে। এখন আমি এখানে যখন চাপ প্রয়োগ করব, চাপ প্রয়োগ করলে লাসাতিলিয়ার স্যারের যে নীতি, সেই নীতি অনুযায়ী আমার এখানে কি হবে, প্রোডাকশন বাড়বে। চাপের প্রভাবটা আশা করি বুঝতে পারতেছেন। কারণ এখানে সে তো 2 মোল, সে তো এমনিতেই গরিব আছে, আমি চাপ দিলে চাপটা তো প্রথম সে নিবে, তার পরিমাণ বেড়ে যাবে। আর দ্বিতীয় ক্ষেত্রে আপনারা বুঝতে পারতেন, এখন যদি চাপ আমি অপসারণ করে ফেলি, কোনো কারণে চাপ যদি কমিয়ে দিই, চাপ প্রয়োগ করলে কি হচ্ছে, আবার বলি, চাপ যখন প্রয়োগ করব, যেহেতু এটা গরিব 2 মোল আর এখানে 4 মোল, তাহলে বিক্রিয়ার সাম্যাবস্থা কোথায় যাবে, উৎপাদের দিকে যাবে। বিক্রিয়ার সাম্যাবস্থা যখন উৎপাদের দিকে যাবে তখন এখানে কি হবে, বিক্রিয়কের পরিমাণটা কমে যাবে, উৎপাদের পরিমাণটা কি বেড়ে যাবে, সাধারণ কথা। ঠিক একইভাবে এখন যখন আমি চাপ কমিয়ে ফেলবো, চাপ অপসারণ করব, তখন কি ঘটবে, চাপ অপসারণ করলে তখন বিক্রিয়াটা কোন দিক যাবে, উৎপাদ থেকে বিক্রিয়াটা তখন বিক্রিয়কের দিকে যাবে। তখন কি হবে, উৎপাদের পরিমাণ কমে যাবে এবং বিক্রিয়কের পরিমাণ কি হবে, বেড়ে যাবে। আশা করি এতটুকু ক্লিয়ার। সো ভিউয়ার্স, এটা হলো লাসাতিলিয়ার স্যারের চাপের যে প্রভাব বিক্রিয়ার উপরে, রাসায়নিক সাম্যাবস্থায় উভমুখী বিক্রিয়ার উপরে চাপের যে প্রভাব, এই প্রভাবটা হলো এটা। এখন আমি আপনাদেরকে বুঝাচ্ছি 3 নম্বর যে প্রভাব, সেটা হলো তাপের প্রভাব। তাপের প্রভাবটা কোন কোন ক্ষেত্রে কাজে লাগবে। স্যারের নীতি অনুযায়ী আপনার কি হতে হবে, বিক্রিয়াটা উভমুখী হতে হবে। তাহলে এই উদাহরণটা দিয়ে আপনাদেরকে বোঝাই, এটা একটা কি উভমুখী বিক্রিয়া এবং কি বিক্রিয়াটি সাম্যাবস্থায় থাকতে হবে। তাহলে এটা কি আছে, এখানে ধরেন এখানে বিক্রিয়াটি কি আছে, সাম্যাবস্থায় আছে। সাম্যাবস্থায় থাকলে এখন কি করা যাবে, বিক্রিয়ার যে নিয়ামক, এগুলো হলো নিয়ামক, সেই নিয়ামক গুলোর কি পরিবর্তন করলে বিক্রিয়ার কি সাম্যের অবস্থা পরিবর্তন হবে।
সাম্যর অবস্থা পরিবর্তন হলে এখন আমি যদি এখানে তাপ প্রয়োগ করি, আমাকে প্রথমেই বুঝতে হবে যে বিক্রিয়া, নর্মালি বিক্রিয়া কয় ধরনের। একটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া, আরেকটা হলো তাপহারী বিক্রিয়া, যেটা আমরা ইংরেজিতে বলি এক্সোথার্মিক বিক্রিয়া, আরেকটা হলো এন্ডোথার্মিক বিক্রিয়া। তাহলে আমাদের বিক্রিয়া নর্মালি দুই ধরনের, একটা হলো আপনার এন্ডোথার্মিক বিক্রিয়া, আরেকটা হলো এক্সোথার্মিক বিক্রিয়া। এক্সোথার্মিক বিক্রিয়া বা তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে? তাপ উৎপাদী মানে তাপ উৎপন্ন হবে, যদি কোনো বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় সেটা হবে তাপ উৎপাদী বিক্রিয়া, আর যদি কোনো বিক্রিয়ায় তাপ অপসারিত হয় সেটা হবে তাপহারী বিক্রিয়া। এন্ডোথার্মিক বিক্রিয়াকে বলা হয় তাপহারী বিক্রিয়া। আশা করি এটা আপনাদেরকে ডিটেলস বলা দরকার নেই, আপনারা জানেন অবশ্যই। সো এইখানে যে বিক্রিয়াটা আমরা প্রথমে আপনাদেরকে বলেছি, যেমন এখানে 1 মোল এমন নাইট্রোজেন প্লাস 3 মোল হাইড্রোজেন, এটা রিয়েকশন করার পরে তৈরি করতেছে 2 মোল অ্যামোনিয়া এবং 92 কিলো জুল তাপ উৎপন্ন করতেছে। তো 92 কিলো জুল তাপ যেহেতু উৎপন্ন করতেছে, তাহলে এটা কি বিক্রিয়া? এখানে যেহেতু 92 কিলো জুল তাপ উৎপন্ন হচ্ছে, তাহলে এটা কি বিক্রিয়া আপনারা বলেন? এখানে আমার কি বিক্রিয়া করার পরে উৎপাদে কি হচ্ছে? উৎপাদ তৈরি হওয়ার সাথে সাথে তাপ কি হচ্ছে? তাপও উৎপন্ন হচ্ছে। তাহলে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এখন এখানে আমি আপনাদেরকে সেই যদি আগের উদাহরণটা টানি, তাহলে আপনারা নিজেই বলেন এখানে কি তাপ বেশি, এখানে কি তাপ বেশি, 92 কিলো জুল তাপ আরো কি বেশি উৎপন্ন হয়েছে, তাহলে এখানে কি তাপ কম, তাহলে বিক্রিয়কের তাপ কম, উৎপাদে তাপ বেশি, তাহলে এখানে ধ্বনি কি? যদি আপনারা সে আগের এক্সাম্পলে যান, তাহলে ওই হিসেবে কিন্তু এখানে ধ্বনি হলেন যে হিসেবে উৎপাদ, আর এখানে যেহেতু বিক্রিয়কের তাপ কম, তাহলে বিক্রিয়ক হলো গরিব। এতটুকু বুঝতে কোনো সমস্যা কিনা বলেন? কে কি বিক্রিয়া দুই ধরনের, একটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া, আরেকটা হলো তাপহারী বিক্রিয়া। তো তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া, যে বিক্রিয়া তাপ উৎপাদন হয় সেটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া, এখানে তাপ উৎপন্ন হয়েছে, আর যে বিক্রিয়া তাপ লস হয় সেটা হলো তাপহারী বিক্রিয়া। আচ্ছা, ওই বিক্রিয়ার একটা উদাহরণ আমি দিব। যেমন মনে করেন যে আপনার নাইট্রোজেন আর অক্সিজেন দুইটা মিলে তৈরি হচ্ছে কি নাইট্রোজেন অক্সাইড, 2 মোল নাইট্রোজেন অক্সাইড। তাহলে এখানে কি হবে? মাইনাস 180 কিলো জুল তাপ কি হবে? লস হবে। তাহলে এই বিক্রিয়াটা যেটা আপনারা দেখতেছেন, তাহলে এটা হবে গিয়ে কি একটা তাপহারী বিক্রিয়া। আছে এটার কথা আমরা পরে যাচ্ছি। আমরা প্রথমে যেহেতু আমরা অ্যামোনিয়া তৈরি করতেছি আমাদের ফ্যাক্টরিতে, আমাদের কারখানায়, অ্যামোনিয়াটা নিয়ে আপনাদেরকে বিশদভাবে আলোচনা করার চেষ্টা করতেছি। তাহলে এখানে দেখেন এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। আমরা কিভাবে বুঝলাম? এখানে তাপ উৎপন্ন হয়েছে, উৎপাদে তাপ উৎপন্ন হয়েছে। উৎপাদে তাপ উৎপন্ন হওয়ার কারণে তাহলে হলো ধ্বনি এবং বিক্রিয়ক হলো গরিব। কেন গরিব? কারণ এখানে এই বিক্রিয়ার ফলে নিজে থেকে কি হয়েছে? তাপ উৎপন্ন হয়েছে। তো যে বিক্রিয়া তাপ উৎপন্ন হয় ওই বিক্রিয়াটাকে নরমালি তাপ উৎপাদী বিক্রিয়া বলে। এবং তাপ উৎপাদী বিক্রিয়ার মধ্যে যদি তাপ প্রয়োগ করা হয়, রাসায়নিক সাম্যাবস্থায় যদি তাপ প্রয়োগ করা হয়, তাহলে কি ঘটনাটা ঘটবে সেই লাসাতিলিয়া স্যারের নীতি অনুযায়ী আপনি নিজেই এক্সপ্লেন করতে পারেন। এখন মনে করেন এই বিক্রিয়ার মধ্যে আমরা কি দিয়ে দিলাম? যখন সাম্যাবস্থায় আসছে তখন আমাকে কি করতে হবে? বিক্রিয়ার গতিকে প্রশমিত করতে হবে। অবস্থায় আমি কি করলাম? আমি এখানে তাপ প্রয়োগ করলাম। আমি যখন এখানে তাপ বাড়িয়ে দিলাম, তাপ বাড়িয়ে দেওয়ার পরে এখন কি ঘটনা ঘটবে আপনি বলেন? যেহেতু এই উৎপাদের দিকে অলরেডি বেশি তাপ আছে, এখন এখানে যদি আরো তাপ উৎপন্ন করা হয় তখন কি হবে? গতিটা উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে চলে আসবে। তাহলে আমার এখানে কি হবে? বিক্রিয়কের পরিমাণ এক্ষেত্রে কি হবে? বেড়ে যাবে, উৎপাদের পরিমাণ কমে যাবে। তো এখন যদি মনে করেন আমি এখানে কি করলাম? তাপ অপসারণ করে দিলাম। এটা কিন্তু তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে। এখন যদি আমি তাপ অপসারণ করি তখন কি হবে? এই বিক্রিয়ক তখন উৎপাদের দিকে যাবে, তখন বিক্রিয়কের পরিমাণ কমে যাবে এবং উৎপাদের পরিমাণ তখন কি হবে? বেড়ে যাবে। এটা হলো আপনার তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে। আর আপনি যখন চিন্তা করবেন এটা কিন্তু একটা তাপহারী বিক্রিয়া। তো তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে এই বিক্রিয়া যখন আমরা তাপ প্রয়োগ করব, তাহলে দেখেন এখানে কিন্তু তাপ কম আছে। তো তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যখন আমরা তাপ প্রয়োগ করব তখন বিক্রিয়াটি কি করবে? এখানে যেহেতু তাপ কম আছে, এটা গরিব আপনার আমাদের যে ক্যালকুলেশন অনুযায়ী, আর এটা হলো কি ধ্বনি।
তো এখানে যখন আমার যেহেতু তাপহারী বিক্রিয়া একটা, এখানে যখন আমি তাপ প্রয়োগ করব তখন রাসায়নিক সাম্যাবস্থার যে অবস্থায় বিক্রিয়াটা কোথায় যাবে, উৎপাদের দিকে যাবে। তখন উৎপাদের পরিমাণ বেড়ে যাবে, বিক্রিয়কের পরিমাণ কমে যাবে। তো এটা হলো আপনার লা শাতেলিয়ার স্যারের যে নীতিটা, সেই নীতিটা মেইন ব্যাখ্যা হলো এটা। তারপর আমি আপনাদের বইয়ের মধ্যে একটা গ্রাফ আছে, সেই গ্রাফটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি, তাহলে আর একটু ক্লিয়ার হবে। আপনাদের বইয়ের মধ্যে যে গ্রাফটা আছে, এই গ্রাফটা মনে করেন যে এটা একটা গ্রাফ। এই পাশে ধরেন আপনার উৎপাদ, আর এই পাশে ধরেন আপনার বিক্রিয়ক। মনে করেন এটা এক্স অক্ষ এবং এটা কি ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর উৎপাদ এবং ওয়াই অক্ষ বরাবর বিক্রিয়ক। আপনি এটা প্রথম দিকের ইয়াটা চিন্তা করেন, এখানে যখন প্রথম দিকে ছিল, প্রথম দিকে কিন্তু কোনো উৎপাদ ছিল না। প্রথম দিকে কি ছিল? প্রথম দিকে শুধু বিক্রিয়ক ছিল। আপনি এটাই চিন্তা করেন, এটা দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। প্রথম দিকে এখানে কি ছিল? শুধু বিক্রিয়ক ছিল, নাইট্রোজেন এবং হাইড্রোজেন। প্রথম দিকে এখানে কি ছিল? শুধু বিক্রিয়ক ছিল। তাহলে প্রথম দিকে এখানে বিক্রিয়ক, তাহলে বিক্রিয়কের পরিমাণ কিন্তু প্রথম দিকে বেশি, উৎপাদ কিন্তু তখন নাই। যখন একটা পর্যায়ে পুরোপুরি রিঅ্যাকশন শুরু হয়ে গেছে, তখন এই পর্যায়ে আসার পরে কিন্তু এখানে কি হচ্ছে? উৎপাদের পরিমাণ আস্তে আস্তে বাড়তে শুরু করলো। তাহলে বিক্রিয়কের পরিমাণ প্রথম কিন্তু হাই, এই জন্য যে উপর থেকে বিক্রিয়কটা যখন উৎপাদের পরিমাণ বাড়বে, তখন বিক্রিয়কের পরিমাণ কি হবে? কমবে। ঠিক একইভাবে যখন উৎপাদের পরিমাণ বাড়া শুরু করছে, তখন বিক্রিয়কের পরিমাণ কি কমা শুরু করছে। যখন আবার উৎপাদন পরিমাণ বাড়তেছে, বিক্রিয়কের পরিমাণ কমতেছে। আবার যখন উৎপাদের পরিমাণ বাড়তেছে, বিক্রিয়কের পরিমাণ কমতেছে। কমতে কমতে কি হলো? একটা পর্যায়ে এসে দুটা সমান হয়ে গেল, যেটাকে আমরা সাম্যাবস্থায় বলেছি। এই পর্যায়ে আসার পর কি হলো? এটা এই পর্যায়ে আসার পর আমার এটা কি হলো? সমান হয়ে গেল। এই যে অবস্থাটা, এটাকে কিন্তু নরমালি সাম্যাবস্থা বলা হয়, এবং আপনাদের বইয়ের মধ্যে এই গ্রাফটাই কিন্তু দেওয়া আছে। তো আশা করি আপনারা যে গ্রাফের যে মর্মটা বা গ্রাফটা কিভাবে হয়েছে, এটা আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আজকের মতো। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করে যাবেন, তাহলে নেক্সট টাইমে আমি আপনাদেরকে হেনরির ল থেকে শুরু করে আরো ইম্পর্টেন্ট যে গুরুত্বপূর্ণ যে লগুলো আছে কেমিস্ট্রি চ্যাপ্টারে, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ।